সম্পর্কে যদি একটু শুরু করেন, ওনার সম্পর্কে বলা, এরপরে আসলে যে ওখানে গেছে তার সম্পর্কে যদি একটু বলতেন তাহলে আমাদের কম্পেয়ার করতে একটু সুবিধা হতো স্যার। স্যার আপনি যদি বলেন স্যার। ধন্যবাদ। দেখুন, কর্নেল অবসরপ্রাপ্ত আবু হেনা মোস্তফা কামাল খান, এএফডব্লিউসি পিএসসি, তিনি 8th শর্ট কোর্সের অফিসার এবং আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি বাউস্ট কুমিল্লা, যেটি সশস্ত্র বাহিনী পরিচালিত প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে সাফল্যের সঙ্গে রেজিস্ট্রার হিসেবে পূর্ণ মেয়াদে তার দায়িত্ব পালন করেছেন। এরপর আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ওনার এই পারফরমেন্সে মুগ্ধ হয়ে তাকে আমাদের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ প্রদান করেছিলাম এবং আমার পুরো টার্ম তো তিনি ছিলেনই, এরপরে আমার পরে যিনি টেক ওভার করেছিলেন তারও মাঝামাঝি সময় পর্যন্ত তার পূর্ণ মেয়াদ তিনি সম্পন্ন করেছেন সাফল্যের সঙ্গে। তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং ফোকাসড একজন প্রশাসক এবং তিনি ছিলেন বলেই আমরা সাফল্যের সঙ্গে আপনার স্বৈরাচারী শিক্ষামন্ত্রী দীপুমণির বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পেরেছিলাম এবং আমাদের কাছে মনে হয়েছে যে উন্নয়ন প্রকল্প এবং অন্যান্য বিষয় নিয়ে যে ৯/৬ করবার চেষ্টা দীপুমণি করছিলেন তা সর্বসমক্ষে তুলে ধরা দরকার এবং কর্নেল আবু হেনা মোস্তফা কামাল তিনি আমার সঙ্গে সহমত পোষণ করেন এবং আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে আমরা প্রায় 14টা ইলেকট্রনিক মিডিয়াকে আমন্ত্রণ করে লাইভ আপনার প্রতিবাদ সম্মেলন, সংবাদ সম্মেলন করেছিলাম দীপুমণির বিরুদ্ধে এবং আমরা যে বক্তব্যটা হাজির করেছিলাম যে শিক্ষা ব্যবস্থার যে খারাপ অবস্থা এবং আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইন পার্টিকুলার যে অবস্থাগুলো, তা সবকিছুই শিক্ষামন্ত্রী দীপুমণির আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় সংগঠিত হচ্ছে এবং এটি দীপুমণির রীতিমতো পিন্ডি চটকানোর সামিল ছিল। তিনি যেটা করেছেন, 7 বার পত্র পাঠিয়েছেন ইউজিসিতে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তারপর তিনি আপনার নারায়ণ চন্দ্রের পুত্র, আওয়ামী লীগের একদম যাকে বলা হয় স্টলওয়ার্ট ইউজিসির সদস্য, আপনার মিস্টার চন্দ জুনিয়র, তাকে লেলিয়ে দিয়েছিলেন আমাদের বিরুদ্ধে এবং আরেকজন লেসপেন্সার দীপুমণির আত্মীয় আপনার আলমগীর, যিনি পরবর্তীতে অ্যাক্টিং ইউজিসি চেয়ারম্যান হয়েছিলেন, আরেকজন সদস্য, তাকেও লেলিয়ে দিয়েছিলেন আমাদের বিরুদ্ধে এবং এমন অবস্থা করেছিলেন যে আলমগীর যখন একটা ফেয়ার রিপোর্ট ড্রাফট জমা দেন, তিনি আলমগীরকে ডেকে প্রথমত ক্যারট অ্যান্ড স্টিক দুটি অ্যাপ্রোচই ব্যবহার করেন। প্রথমত তাকে লোভ দেখান যে আপনাকে দ্বিতীয় টার্মে ইউজিসির মেম্বার করব যদি আপনি একটা মন গড়া রিপোর্ট প্রদান করেন, অর্থাৎ মানে তার দীপুমণির পক্ষে এবং আমাদের বিপক্ষে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিপক্ষে, এরকম একটি রিপোর্ট এবং অ্যাকর্ডিংলি তিনি তাই করেছিলেন পদ পুনরায় রিনিউ করার লোভে এবং দ্বিতীয়বার পদ পেয়ে আলমগীর যে কাজটা করেছিলেন সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এই আন্দোলনের মুখে বন্ধ করে দিয়েছিলেন এবং একক সিদ্ধান্তে, যেটি এখতিয়ার তার নেই। এখন সম্প্রতি আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আলমগীর তার যে বিশ্ববিদ্যালয়ে তার সাবস্ট্যান্টিভ জব, আপনার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি জয়েন করতে পারেননি। প্রথমত তার এই মেয়াদ শেষ করে বা পদত্যাগ করার পরে বা অব্যাহতি পাওয়ার পরে ইউজিসি থেকে সদস্য হিসেবে, তারপরে তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। এই রকম একটি লোক, যিনি দীপুমণির বংশোদ্ভূত হ্যান্ডম্যান ছিলেন, তাকে দিয়ে যত রকম ভাবে পারা যায় আবু হেনা মোস্তফা কামাল আমাকে হেনস্থা করবার চেষ্টা করেছেন দীপুমণি এবং তারপর যেটি ওই মিস্টার চন্দকে দিয়ে যত রকমের উল্টোপাল্টা
আপনার ন্যারেটিভ হাজির করা যায় সেটার চেষ্টা করেছেন, কিন্তু আমরা ভ্রুক্ষেপ করিনি। আমরা আমাদের পয়েন্টে স্টিক করে গেছি এবং টিল টু ডেট আমরাই কিন্তু প্রিভেল করছি। দীপমণিও নন, মিস্টার চন্দও নন, মিস্টার আলমগীরও নন। এখন তাদেরই নিয়ন্ত্রিত বঙ্গবন্ধু পরিষদ ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আমরা যখন প্রেস কনফারেন্সটি করি তখন এর বিপরীতে সাইমালটেনিয়াসলি দীপমণির ইঙ্গিতে মশিউর রহমান তার নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ আমাদের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে দীপমণির সঙ্গে সংহতি প্রকাশ করে। এবং পরবর্তীতে আমরা দেখলাম এই মশিউর রহমান তিনি এখন বরখাস্ত হয়েছেন সাময়িকভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে, এবং তিনি হত্যা মামলার আসামি, অর্থাৎ আবু সাইদ হত্যা মামলার আসামি। তার আরেক সহযোগী তিনিও সাময়িকভাবে চাকরিচ্যুত হয়েছেন, আসাদুজ্জামান মন্ডল, তিনিও হত্যা মামলার আসামি এবং তাদের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং ছাত্রলীগের সভাপতি ছিলেন যিনি আপনার পোমেল বড়ুয়া, তিনিও হত্যা মামলার আসামি। এবং সেখানে যিনি ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেই সময় আপনার হাসিবুর রশিদ, তিনি আত্মগোপনে আছেন এবং পিবিআই তদন্ত করছে তার ইনভলভমেন্ট। আর সেই সঙ্গে যিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন অর্থাৎ শরীফ সাহেব, তিনি 3 দিনের রিমান্ড শেষে এখন জেলখানায় আছেন, তাকেও চাকরিচ্যুত করা হয়েছে। এই যে পুরো সেটটা যারা লেসপেন্সার হিসেবে, হ্যান্ডসম্যান হিসেবে কাজ করছিল, তারা তাদেরকে বোল্ডলি ফেস করেছিলেন আমাদের কর্নেল আবু হেনা মোস্তফা কামাল। তার কাছে মনে হয়েছে যে তিনি একজন সেনা অফিসার এবং পেশাদারিত্বের সঙ্গে তিনি মোকাবেলা করেছেন এদের। তিনি এই হাসিনাকে উৎখাত করবার যে আন্দোলনটিতে শেষ সময়ে আমরা দেখলাম অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যোগ দিয়েছিলেন আপনার মিরপুর ডিওএইচএস এ 53 বছরের যে ঐতিহ্যতা ভঙ্গ করে, সেখানে তিনি অন্যতম সংগঠক এবং তার স্ত্রী একেবারে ফোরফ্রন্টে ছিলেন ডক্টর ফারজানা রূপা, পেশায় ফিজিশিয়ান। এবং তাদের এই সবকিছু মূল্যায়ন করে সরকার, মানে ডক্টর ইউনুস সাহেবের সরকার, তারা তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দান করে 26শে নভেম্বর তারিখে। তিনি অ্যাকর্ডিংলি সেই দিনই মানে প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এবং চ্যান্সেলর শাহাবুদ্দিন মহোদয়ের যিনি সচিবিক দায়িত্ব পালন করেন পদাধিকার বলে চ্যান্সেলরের সচিব, অর্থাৎ শিক্ষা সচিব, সিনিয়র সচিব এখন যিনি দায়িত্বে আছেন, তার অফিসে গিয়ে তার কাছে তিনি যোগদানপত্র প্রদান করেন। এবং যোগদানপত্র জমা দেওয়ার পরপরই তিনি রওনা হয়ে যান। তখন বিকেল হয়ে গেছিল বরিশালে তার ক্যাম্পাসের দিকে। ক্যাম্পাসে গিয়ে যখন উপনীত হন তখন দেখলেন যে কিছু লোক তাকে বাধা দিচ্ছে, এই জন্য যে তার অফিস নাই। অফিস নাই মানে ইত্যবসরে যিনি আপনার প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে আগেই নিয়োগ পেয়েছেন, এই প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের আগে কখনোই প্রভিসির পোস্ট কাগজে পত্র ছিল, কার্যত ফুলফিল করা হয়নি। এই ভদ্রলোক ট্রেজারের জন্য নির্ধারিত যে কক্ষ বা অফিস রুম সেটি দখল করে ফেলেছিলেন নিজের এখতিয়ারের বাইরে গিয়ে। এবং তার অনুপ্রেরণাই সম্ভবত কিছু ছাত্র এবং শিক্ষক তারা এই বাধা প্রদান করে এবং তিনি দেখলেন যে রাত হয়ে গেছে, অফিস টাইম ওভার, আর কক্ষই নাই। তো পরে তিনি গিয়ে আশ্রয় নেন আপনার সার্কিট হাউসে এবং সেখানে কোঅর্ডিনেট করে আমাদের নবনিযুক্ত উপাচার্য, প্রথম নারী উপাচার্য এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সুচিতা শর্মিন, তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেপুটেশনে সেখানে গেছেন উপাচার্য হিসেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উন্নয়ন অধ্যয়ন বিভাগ বা ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারপারসন ছিলেন। সেই টার্ম শেষ করার আগেই দায়িত্বরত অবস্থায় তিনি ডেপুটেশনে সেখানে মোতায়েন হন। এবং বলে রাখা ভালো, তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাংলা একাডেমির বর্তমানে যিনি চেয়ারম্যান বা সভাপতি প্রফেসর ডক্টর আবুল কাশেম ফজল হক স্যারের
কন্যা, এবং আবুল কাসেম ফজলুল হক স্যারের 2 ছেলেমেয়ের মধ্যে তিনি কন্যা, আর যিনি পুত্র তিনিও সর্বজন পরিচিত। অকাল মৃত্যু হয়েছে তার, আপনার আজিজ সুপার মার্কেটে তাকে আপনার হত্যা করা হয়েছে। তিনি পুস্তক প্রকাশ করেছিলেন, তার পুস্তক প্রকাশনা ব্যবসা ছিল। অভিজিৎ এর বই তিনি প্রকাশ করেছিলেন, যে অভিজিৎকে হত্যা করা হয়েছে, এবং যে অভিজিতের হত্যাকারীদের উপর মানে মাথার উপর বাউন্টি হলো $5 মিলিয়ন মার্কিন সরকারের ঘোষণা করা, সেই বিষয়টাও কিন্তু এর সঙ্গে যুক্ত। তো ফলে আপনার যে ব্যাপারটি দাঁড়িয়েছে, যে এই হত্যাকাণ্ডের পরে প্রফেসর আবুল কাসেম ফজলুল হক স্যার কে যখন হাসিনা সরকার অ্যাপ্রোচ করলো যে আপনি কি চান, তিনি পরিষ্কার বলেছেন এই হাসিনা সরকারের কাছে তিনি বিচার চান না। একদম কল স্পেড স্পেড এই ভাষায় তিনি বলেছেন, এটা আমাদের সবার মনে আছে এখন। তো যাই হোক, আপনার প্রফেসর সুচিত্রা শর্মিন সেই রাতেই কর্তব্যনিষ্ঠ মানুষ, তিনি তার অফিস থেকে যে খানা, অর্থাৎ জনবল যা বরাদ্দ আছে 3 জন বা 4 জন, সেই কর্মকর্তা কর্মচারীদের তিনি পদায়নের ব্যবস্থা করেন, এবং সেই সঙ্গে গাড়ি এবং ড্রাইভার পদায়ন করেন। পরদিন সকাল থেকেই সেটি মানে অ্যাভেলেবল হয় তার জন্য, এবং তিনি সৌজন্য সাক্ষাৎ করার অংশ হিসেবে আপনার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, তারপর পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এই ধরনের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎে মিলিত হন, এবং ব্রিগেড কমান্ডার যিনি, তার সঙ্গেও তিনি মিলিত হন, এবং অন্যান্য আরো যারা এলিট এই শহরের, তাদের সঙ্গে ক্রমে আলাপ আলোচনা করতে থাকেন। তো বছরে যেটি হয় যে এই বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে ধারণা দেওয়া ভালো, এটি আওয়ামী লীগ আমলে স্থাপিত, এবং A to Z এখানে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, এরা একবার ডিএনএ টেস্ট করা আওয়ামী লীগের লোক। তারা এখন যেটা করলো, যে সামনে আপনার 3 কোটি টাকার ফিজিবিলিটি একটা স্টাডি জন্য ফান্ড অ্যালোকেট হবে, তারপরে তার উপর ভিত্তি করে 1000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প আসবে। মূল বিষয়টা হচ্ছে স্টেক এটা। এখন কর্নেল আবহেনা মোস্তফা কামালের মতো একজন পরীক্ষিত এবং আপনার যার সঙ্গে আপনার সম্পৃক্ততা আছে শহীদ আবু সাইদের, যেহেতু আবু সাইদ তার হাত দিয়ে ভর্তি হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, এবং শতভাগ একজন শুদ্ধাচারী মানুষ, তিনি যদি এখানে থাকেন তাহলে তো লুটপাট তো প্রশ্নই আসে না, 9-6 হওয়ার কোনো সুযোগই থাকবে না, যেটা করে তারা বরাবর অভ্যস্ত এখানটায়। তো ফলে তারা সবাই এক কাট্টা হলো যে কোনো এই ধরনের ব্যক্তিকে তারা এখানে চান না, তারা রীতিমতো প্রতিরোধ গড়ে তুলবেন ইত্যাদি। তারা ব্যাংক, যেটা ওই সোনালী ব্যাংকের ব্রাঞ্চ এই বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে বেতন হয় সবার, সেখানে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের একজন নারী কর্মকর্তা এই ব্যাংকের চার্জে, তাকে রীতিমতো হুমকি ধামকি করেন যে কোনো অবস্থায় এই ট্রেজারারকে যাতে ঢুকতে দেয়া না হয়, তার সিগনেটরি বদলের কাজটি যেন না করেন তিনি ইত্যাদি। পরে এই খবর শুনে কর্নেল মহোদয় তিনি এই যে রিজিওনাল অফিস আছে বরিশাল সদরে, সেখানে যান, রিজিওনাল কর্মকর্তা এবং ডেপুটি কর্মকর্তা সবার সঙ্গে আলাপ করেন। সবাই বলেন যে অবস্থা তৈরি করেছে আমাদের ব্যাংক, তো অচল করে ফেলার মতো অবস্থা, আমরা অসহায়। তারপরে এইভাবে ক্রমাগত পরিস্থিতি অবনতিশীল হতে থাকে। এখন যেটা আমরা ফেসবুকে এবং অন্যান্য জায়গায় সোশ্যাল মিডিয়ামে দেখলাম, যে এই আন্দোলনকারী বৃন্দ তারা স্থানীয় যিনি এনএসআই দায়িত্বে আছেন, জয়েন্ট ডিরেক্টর বা ডেপুটি ডিরেক্টর, তারপরে ডিজিএফআই যে ডিটাচমেন্ট আছে সেটার দায়িত্বে যিনি আছেন, এই ধরনের ব্যক্তিবর্গের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করে তাদেরকে হুমকি টুমকি দিয়ে নানানভাবে বোঝানোর, পারসুয়েট করবার চেষ্টা করে এমন পরিস্থিতি তৈরি করেন যে আমরা দেখলাম তারা এসে দাবি করছেন, সোশ্যাল মিডিয়ামে দেখলাম যে এনএসআই নাকি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে, যে তারা তাদের আন্দোলনের সঙ্গে আছে ইত্যাদি।
এবং এই বার্তা এমন ভাবে দেওয়া, তারা স্বাক্ষর সংগ্রহ ক্যাম্পেইন শুরু করেন। 5 জন শিক্ষক তারা ঘোষণা দেন যে তারা ছাত্ররা একটা পর্যায়ে নিবৃত্ত হয়ে যায়। আপনার এই 5 জন শিক্ষকের নেতৃত্বে সিগনেচার ক্যাম্পেইন হয় এবং তারা প্রচন্ড প্রেশার ক্রিয়েট করেন আমাদের আপনার অশীতিপর যিনি শিক্ষা উপদেষ্টা মাননীয় মন্ত্রীর মর্যাদায় ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদেরই সিনিয়র কলিগ ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয়বারের মতো তিনি উপদেষ্টা হয়েছেন এই অন্তর্বর্তী সরকারে, দ্বিতীয় সরকারে। প্রথম অন্তর্বর্তী সরকার যেটি ছিল আপনার এরশাদ পতনের পরে জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে, সেই সরকারও তিনি কিন্তু মন্ত্রী মর্যাদা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। যাই হোক, তিনি পেশারে মাথা নত করেন এবং একই সঙ্গে আপনার তাকে অব্যাহতি পত্র প্রদান করেন, নোটিফিকেশন জারি হয়, গেজেট বা জিও, গভর্নমেন্ট অর্ডার। আর পাশাপাশি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষককে এখানে এনে মোতায়েন করেন, যার সম্পর্কে আমরা সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় দেখেছি মানে যত রকমের অভিযোগ থাকতে পারে একটা মানুষের বিপরীতে, সেই হত্যা মামলা থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে, অর্থতত্ত্ব থেকে শুরু করে, উৎকর্ষ থেকে শুরু করে সব রকমের অভিযোগই আছে। তো ফলে মানে রিপ্লেসমেন্টেরও তো একটা বিষয় থাকে, মানে আপনি শুদ্ধতম ব্যক্তির বদলে তার চেয়ে সেরা একজন ব্যক্তিকে আনলে আমাদের কারো কোনো বক্তব্য রাখার সুযোগ থাকতো না। তো সেখানে কন্টিনামের এক মাথার আরেক মাথা, ঠিক 100% শতভাগ উল্টো ধরনের একজন ইমেজের লোককে এখানে এনে সংস্থাপিত করে সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা বা তার অফিস কি বার্তা প্রদান করার চেষ্টা করেছে জনমনে, মানে সেটাই নানান রকমের সংশয় তৈরি করেছে এবং এটা নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে সারা দেশে। এখন আপনার আমার প্রিয় ছাত্র আবু সাইদ বা আমার আরেক ছাত্র মুগ্ধ, কারণ আমি ছাত্র দাবি করছি এই কারণে যে দুটি প্রতিষ্ঠানে তারা ছাত্র ছিলেন, দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে। আমি প্রথম প্রো উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসে, যেখানে মুগ্ধ পড়তেন। আর চতুর্থ উপাচার্য থাকালীন সময় আবু সাইদ ভর্তি হয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং তাদের আমি উদ্বোধনী সমাবর্তনও করেছিলাম। তো ফলে এই দুই সম্পৃক্ততার দাবি নিয়ে আমি বলবো যে যেই কারণে তারা আত্মহত্যা দিলেন, তাদের রক্তের সঙ্গে রীতিমতো আমি বলবো এক ধরনের কম্প্রোমাইজ করা হয়েছে, যেটি কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। যতদিন আমার শ্বাস আছে, যতদিন আমি জীবিত আছি, আমি বিষয়ে কথা বলেই যাব। আমি কন্ট্রোল, দীপমণি যখন করতে পারেনি পুরোটা সময় আমি দীপমণির বিরুদ্ধে কথা বলে গেছি এবং এই অন্যায্য কাজ যেটি হয়েছে, ইনজাস্টিস হয়েছে, সেই যতক্ষণ পর্যন্ত রিগ্রেস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের উচ্চকিত থাকতেই হবে। ধন্যবাদ। তো উনি একজন অত্যন্ত পরিচিত মানুষ, যিনি এই শিক্ষা ডিপার্টমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি বিইউপিতে ছিল আমাদের, তারপর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছিল। তো এখন আমি যেটা মনে করি, এখানে একটা ওই বরিশাল বিশ্ববিদ্যালয়টা যখন হয় তখন তো আওয়ামী রেজিম ছিল, শেখ হাসিনা রেজিম, এবং আপনি জানেন ওখানে একটা ক্যান্টনমেন্টও হয়েছে। তো কখনো কোনো ক্যান্টনমেন্ট কারো নামে হয় নাই, শেখ হাসিনা লেবুখালী ক্যান্টনমেন্ট, শেখ হাসিনা। এখন এই আমলে যখন একটা ক্যান্টনমেন্ট হয়েছে এবং বিশ্ববিদ্যালয় ইমরান ভাই মনে হয় নেটের সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা ইমরান ভাই আবার জয়েন করেন, কেটে দিয়ে আবার জয়েন করেন আপনি। স্যার মানে বিষয়টা আপনার কাছ থেকে আচ্ছা চলে আসছে। তো আমি শুনতে পাচ্ছেন আমাকে? ক্লিয়ার। আমি যেটা মনে করি, আমার যতটুকু নলেজ আছে, তো আমি যখন বরিশাল বিশ্ববিদ্যালয় হয়, আমার এক ক্লাসমেট আছে, ওর নাম হলো চান, ওয়াহিদুদ্দিন চান, না জানি ওই ও বরিশালী বাড়ি, ওর ঝালকাঠি ওদিকে বাড়ি, আমুবাইর এলাকায়।
আমির হোসেন আমুর এলাকার। অ্যাকচুয়ালি ওই যে ও তো ছাত্রলীগ করতো, চাঁদ ছাত্রলীগ করতো এক সময়। তো চাঁদ যখন ছাত্রলীগ করে, তো ওই ভাষা ইনস্টিটিউট কোনটার যেন ওখানে ইয়া ছিল, একটা ডিন বা চেয়ারম্যান সামথিং লাইক দ্যাট। ও তারপর একটা আপনার ঠিক মানে আমাদের আইআর ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ, ওইখানের অধ্যাপক ছিলেন। আমাদের সময় ছিল না। হ্যাঁ, এটা আমাদের সময় ছিল না। তো চাঁদকে আবার আমি অনেক টক শোতে দেখছি, ওই মানে টিভি অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে ছিল, দেখতাম। তো চাঁদ তো অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি, চাঁদ আবার ছিল ফেনীতে, নোয়াখালী ফেনীতে, ওইদিকে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, ওখানে ভিসি ছিল। ওকে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি করা হয়েছিল, বাট ওই পোস্টিং বাতিল করতে হয়েছিল তখনকার সরকারকে। হ্যাঁ, চাঁদেরও কিন্তু অনেক ইনফ্লুয়েন্স আছে, কিন্তু এখানে দুইটা গ্রুপ আছে, এখানে বরিশালে দুইটা গ্রুপ আছে, এবং গ্রেটার বরিশাল আপনি জানেন, একটা গ্রুপ হলো আমু গ্রুপ আর একটা হলো তোফায়েল গ্রুপ। তা এখন এই দুইটা একসময় খুব কাউন্টার দিত, একটাকে আরেকটা মানে ওই ফাইট হইতো হোটেলে, ইভেন আপনার হলেও মারামারি, সিট নিয়ে মারামারি। তো তোফায়েলেরটা হলো মারদাঙ্গা টাইপ, আর আমুরটা ছিল ক্লিক বাস টাইপ আর কি, একটু ইয়া টাইপের চিকন বুদ্ধি আর কি, যেটাকে বলে কনস্পিরেসি করা। এখন এখানে চাঁদকে ওখানে ঢুকতে না দেওয়ার কারণ আমার কাছে মনে হয়, আমি যতটুকু বুঝেছি যে ঝালকাঠির থেকে, যেহেতু আমির হোসেন আমু ওই একই এলাকার মানে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখতেছিল চাঁদ দীর্ঘদিন যাবত। তো চাঁদ তখন দেখছে এখানে তো হতে পারবে না যতদিন আমির হোসেন আমু জীবিত থাকবে, তো তার চেয়ে বরং আমি ওই অন্য লাইনে চেষ্টা করি। তো ভিসি, তারপরে ভিসি হলো, ইয়া হলো, ক্যারিয়ার বা প্রোফাইলটা একটু রিচ হলো। তারপর এক সময় আমির হোসেন আমু তো বয়স হয়েছে, এক সময় রিটায়ার করবে, না হয়তো মরে যাবে, ওই জেলে গিয়েছে, সুতরাং ওর চান্স অন্যরকম চলে আসবে। যাই হোক, এটা আবার আমির হোসেন আমু তাকে ওইখানে যেভাবেই হোক, ওখানে গেলে সে একটা ইনফ্লুয়েন্স করবে, তার একটা গ্রুপ তৈরি হবে, তার নিজস্ব লোককে জব দিবে, একটা বাহিনী বানাবে, দেখা যাবে একটা চান বাহিনী হয়ে গেছে। সুতরাং হি ওয়াজ নট অ্যালাউড টু জয়েন দেয়ার। তো তার পোস্টিং অর্ডার বাতিল হয়ে যায় বরিশালে ইউনিভার্সিটির। এবং আমি তো গ্রেটার বরিশালের মানুষ, আমার বাড়ি পটুয়াখালী। তো আমি এই জন্য আমি বলতেছি, আমি আমাদের মানসিকতা জানি, এখানে গ্রুপিংটা মারাত্মক। আর সবচেয়ে দুঃখজনক হলো, আমরা একটা মানে বৈষম্য বিরোধী আন্দোলন, যেটাকে আমরা বিপ্লব বলি, বা আমরা যেটা বলি গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান, স্বৈরাচারকে আমরা উৎখাত করলাম। যেই উৎখাতে আমাদের মানে অনেকেরই সন্তান, মানে ছাত্ররাও তো সন্তানের মতো, স্যারদের কাছে ছাত্ররাও সন্তানের মতোই, মানে অনেক ছাত্রদের কাছে সন্তানের চেয়ে বেশি। আমি একজন আইভির একজন টিচারকে দেখছি, যে মহিলা, ওনার নামটা আমার মনে নাই, উনি দা ওয়ে শি ওয়াজ প্রোটেস্টিং, তারপরে আসিফ নজরুলের চেয়েও তার গলা আমার কাছে মনে হয়েছে, শি ওয়াজ ভেরি অ্যাক্টিভ, এবং সে যে কি পরিমাণ ইমোশনাল, এবং মানে এমন ভাবে মায়ের মতো কথা বলতেছিল, অ্যাজ ইফ শি ইজ দ্য মাদার অফ দি স্টুডেন্টস। তো আমার ছেলেদের হাতে, আমার সন্তানের হাতে আপনি হ্যান্ডকাপ পরাবেন কেন? কে আপনাকে এই অধিকার দিয়েছে? ওনার কথাবার্তা শুনে আই ওয়াজ অ্যামেজড। I have grown so much of respect for that lady. আমি যদি কখনো সম্ভব হয়, আমি ওনার সাথে একবার দেখা করে ওনাকে সালাম দিয়ে আসবো। এই জন্য আমাদের হয় কি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চেয়ে তো সম্মানিত আমাদের কাছে কেউ নাই। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা ঢাকা ইউনিভার্সিটির ভিসি কে মনে করতাম আমাদের প্রেসিডেন্ট চেয়ে সম্মানজনক। আমরা ওনাকে বোধহয় প্রেসিডেন্ট কিছু বললে শুনবো কিনা জানি না, বাট ভিসি বললে শুনতাম, আমার কাছে এরকম মনে হয়েছে। আর স্যাররা তো আমাদের হলো, আপনি বলেন ওই যে পীর বলে না, ওই পীর টাইপের কি মেন্টর। এখন এই যে এত বড় একটা মানে পরিবর্তন হলো, বৈপ্লবিক পরিবর্তন, আমরা হাসিনাকে টলাই দিলাম, হাসিনা পালিয়ে চলে গেল। হাসিনা তো সবাইকে নিয়ে যেতে পারেনি, হাসিনার লোকজন রয়ে গেছে, এখনো অনেকে ক্ষীণ আশা নিয়ে বসে আছে। কারণটা হলো, আমাদের প্রশাসনের মধ্যে এমন ভাবে এগুলি ইনফেস্টেড হয়েছে ভাইরাসের মতো, মানে হাসিনা ইনফেস্টেড অ্যাডমিনিস্ট্রেশন, হাসিনা ইনফেস্টেড আমি বলবো ইউনিভার্সিটি, হাসিনা ইনফেস্টেড ডিপার্টমেন্ট, অনেক অনেক আছে আর কি। এই যে এখন এরা এত করাপশন করেছে, একটা কি করাপশনটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে করতো, যে তুমি কত খাবা, আমি এত টাকার বাজেট দিব, তুমি এত খাবা, এত আমার আসবে। আপনি সালমান এফ রহমানের বক্তব্য শুনছেন, যে বড় বড় প্রজেক্ট গুলি আসতো শেখ পরিবারের
রেহানা বা ওদের কাছ থেকে, বলছে আপনি প্রজেক্ট দেন, আমাকে প্রজেক্ট দেন। প্রজেক্ট কি 500 কোটি টাকা? ওকে 1000 কোটি টাকা করেন, 500 কোটি আমার, 500 কোটি আপনি কাজ করবেন, ওর মধ্যে আপনাদের যা আপনারা ভাগ বাটোয়ারা করে খাবেন। তা আপনি এখন জানেন টিউলিপ সিদ্দিকীর নাম আসছে, অনেকের নাম আসছে, সবই তো আসছে। এখন এই যে যারা অ্যাকমপ্লিস ছিল, স্বৈরাচারের যারা অ্যাকমপ্লিস ছিল, দুষ্কর্মের যারা সঙ্গী ছিল, তারা তো এখনো কিন্তু আপনি সব জায়গায় রয়ে গেছে। আমরা কিন্তু অনেককে মানে এখনো ধরতে পারি নাই বা ধরছি না। কেমন যেন একটা আমাদের মধ্যে গাফিলতি, আমাদের মধ্যে মনে হচ্ছে যেন গাছাড়া ভাব। অ্যাকচুয়ালি এই যে সরকারের আদেশ, কর্নেল আবু হেনা মোস্তফা কামাল, হু ইজ হাইলি এক্সপেরিয়েন্সড, এবং একজন ইউনিভার্সিটির ভিসি বলতেছে, সার্টিফাই করতেছে তার ব্যাপারে। এবং আপনি জানেন বাংলাদেশ সেনাবাহিনীর থেকে আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি দাউদ ভাই, আপনি আমাদের যেমন মেজর জেনারেল ইমদাদ তাকে দিয়েছে বিটিআরসিতে, আপনি খোঁজ নেন, তার অনেস্টি নিয়ে কেউ কথা বলতে পারবে না। আমি আপনাকে আরেকটা নাম দেই, নির্বাচন কমিশনে গিয়েছে ব্রিগেডিয়ার ফজল, আমি চ্যালেঞ্জ করতে পারি তার করতে সে শ্রেষ্ঠ, এবং সে গোল্ড মেডেলিস্ট, শর্ট অফ অনার। আপনি লেফটেন্যান্ট জেনারেল মুজিবেরই সে কোর্সমেট, মুজিব কিন্তু তার পরে, কিন্তু ফজল ওয়াজ ডিপ্রাইভড। ফজলকে দেশে বাহিরে পাঠিয়ে দেওয়া হলো, ডিফেন্স অ্যাটাচি পাকিস্তান, ডিফেন্স অ্যাটাচি ইরান, মানে ইন্ডিয়া যারা পছন্দ করে না ওইখানে পাঠাও, সেটা কোনটা? পাকিস্তান। আমেরিকা যেটা পছন্দ করে না কোথায়? সেটা ইরান। সুতরাং একটা পানিশমেন্ট পোস্টিং এই টাইপের। সে কিন্তু এখন নির্বাচন কমিশনার। এবং আই টেল ইউ, মানে এই ফজলের মতো লোক যারা যাবে, বা যেরকম মানে কর্নেল আবু হেনা মোস্তফা কামালের লোক যেখানে যাবে, তারা তো অ্যাকচুয়ালি স্ট্রং প্রিন্সিপালের মানুষ। সুতরাং তারা সততার সহিত কাজ করবে, সাহসিকতার সহিত কাজ করবে। কিন্তু আমাদেরকে সৎ মানুষকে সাহায্য করতে হবে, সিনসিয়ার লোককে সাহায্য করতে হবে, ডেডিকেটেড লোককে সাহায্য করতে হবে। আমরা যদি একটা কাজ করতে চাই, কাজের যদি আমার অর্ধেক টাকা লুটপাট হয়ে যায়, বা মানে তারও বেশি লুটপাট হয়ে যায়, কাজ তো কখনো ভালো হবে না। সুতরাং এই যে 5 জন প্রফেসর যাদের কথা মানে আমরা শুনেছি, এদের এত সাহসটা আসলো কোত্থেকে? শক্তিটা কোথায় পেল? দেয়ার ইজ সাম আন্ডারস্ট্যান্ডিং, দেয়ার ইজ সাম কনস্পিরেসি। এখানে যখন এখান থেকে গিয়েছে, যেখানে উনি ছিল, আন্দোলন করেছে, উনি যেখানে জয় ওনার হয়েছে, উনি সারেন্ডার করেনি, কম্প্রোমাইজ করেনি, তারাই কিন্তু তাকে হয়তো দীপুমণির যারা শিষ্য সামন্ত, তারই চেলা চামুন্ডা বা তারই খয়ের খা যারা, তারই আশীর্বাদে যারা মানে প্রফেসর হয়েছে, বিসি হয়েছে, বাই যেভাবে ব্লেসিংস নিয়ে হয়েছে, তাদের পরামর্শেই কিন্তু এটা আমার মনে হয় এই ওনাকে ওখানে জয়েন করতে দেওয়া হয় নাই, এবং একটা মানে অরাজকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে, কেওয়াস এন্ড কনফিউশন। এখন আমার কথা হলো, ফার্স্ট তো ডিসিপ্লিন। একটা বিপ্লবের পরে আমাদের মানে যেটা শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ ছিল, এবং কিছুদিন গভর্নমেন্টও ছিল না, কয়েকদিন। তা আমাদের 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট অ্যাকচুয়ালি। এখন এই যে আমরা আস্তে আস্তে সেটা রিকভার করেছি অনেকটা, কিন্তু আমার কথা হলো, ভালো কাজে আমাকে কেন বাধা দিবে? এবং তাহলে কে গভর্নমেন্ট চালায়? কি ইন্টারিম সরকার চালায়, নাকি অন্য কেউ চালায়? মানে তাহলে কি সরকারের মধ্যে সরকার? এইটা আমাকে চিন্তা করতে হবে। আমি যদি এইটা চিন্তা না করি, এবং এই ব্যাপারে যদি আমরা টাস্কিং না করি, সবকিছুই যদি আমাদের আন্দোলন করে বিডিআর এর তদন্ত কমিটি না কমিশন হবে, এটাও আমাদের যদি আন্দোলন করে দাবি করে আদায় করতে হয়, কেন? এটা তো তাদের মরাল ডিউটি, ইন্টারিম গভর্নমেন্টের মরাল ডিউটি এটা, যে প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা এই ছাত্রলীগের সন্ত্রাসের আখড়া বানিয়েছিল, লুটপাটের আখড়া বানিয়েছিল, এই যে লেখাপড়ার নামে মারামারি কাটাকাটি, এবং আপনি জানেন ডক্টর কলিমুল্লাহ স্যার আরো বলতে পারবে, যে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এরকম ছেলেকে ইউনিভার্সিটিতে টিচার হিসেবে নেওয়া হয়নি, তাদের চেয়ে অনেক নিম্ন ক্যাটাগরির লোককে নেওয়া হয়েছে দলীয় পরিচয় বা কারো আত্মীয় স্বজন এরকম। তাই এখন তাহলে আমি কি করে ভালো রেজাল্ট আশা করি? আমার কি করে আমাদের র্যাঙ্কিং আমরা উপরে আসবো? আমাদের তো র্যাঙ্কিং এ মানে অনেক আমরা পিছনে চলে গেছি। আমাদের র্যাঙ্কিং তো পাকিস্তানের চেয়ে নিচে। এই পাকিস্তানকে যে আমরা বলি একটা ব্যর্থ রাষ্ট্র বলি, সে পাকিস্তানের চেয়ে আমাদের ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনেক নিচে। এখন এখানে যদি আমরা যারা কারিগর, এই যারা আমাদের প্রফেসর বা আমাদের স্যাররা আছেন, জ্ঞানী গুণী মানুষগুলি, সেই মানুষগুলি যদি আমরা জায়গা মতো মানে না সেট করি, আমরা যদি কোনো দলীয় ক্যাডার বা দলের দলদাস দলকানা কাউকে যদি
ওখানে আমি সেট করে দেই প্রফেসর হিসাবে, তাহলে আমাদের তো প্রতিষ্ঠান আরো ধ্বংস হবে। এবং একটা সৎ মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করা, একজন সাহসী মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করা, যে ডেডিকেটেড, এবং তাকে সরিয়ে দেওয়া, এটা মেনে নেওয়া। ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার উনি তো অনেক জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তো এইটা তো আমার মনে হয় এক ধরনের সারেন্ডার। তো এইটা তো মানে হাউ ক্যান ইট বি? তাহলে আমরা কিভাবে দেশ ঠিক হবে, আমরা কিভাবে শৃঙ্খলা ঠিক করব? তাহলে এরকম প্রতিবাদ করবে, জয়েন করতে দিবে না, আমি তাকে উদ্যোগ করে নিয়ে আসবো, ইট ক্যানট বি এ সলিউশন। ওই 5টা প্রফেসরকে উচিত ছিল ওখান থেকে সরিয়ে দেওয়া, ওদেরকে সাসপেন্ড করা, বা আমি জানি না ওদের সিস্টেম কি, ওনাদের যেটা আমরা করি অফিসারদের ওএসডি করা হয় বেসামরিক প্রশাসনে, তো ওনাদেরকে ওইভাবে করে দেওয়া হোক, যেখানে মানে তারা মানে পরিবেশ নষ্ট করতেছে, তাদেরকে ওখানে রাখার তো মানে হয় না। তারপর যে আমি যে স্যারের কথা শুনলাম, ওই আবুল কালাম আজাদ, যে ওনার ছেলে অভিজিৎকে যে মারলো, উনি তো অত্যন্ত মানে একটা জ্ঞানী গুণী মানুষ, সাহসী মানুষ, এবং একটা ন্যায়বান মানুষ। তার ছেলেকে মারার পরে আমি শুনেছি তার কাছে যে এই সরকারের কাছে আমি বিচার চাই না, আমার এই সরকারের কাছে বিচার চাওয়ারই নেই। মানে কি, কতটুকু কষ্ট পেলে, কতটুকু মানে ভিতরে জানলে বুঝলে ওনার অতটুকু প্রজ্ঞা আছে যে আমি এর কাছে বিচার চেয়ে পাবো না। এ তো অন্য মানে ধরনের মানে আমাদের হেড অফ দ্য স্টেট, সে তো একদম স্বৈরাচার, আমি কার কাছে বিচার চাবো? তো বিচার তো যাই হোক, তাকে মূল্যায়ন করা হয়েছে, তার মেয়েকে মূল্যায়ন করা হয়েছে, এবং ওনার মতো মানুষকে বা ওনার মেয়েকে মূল্যায়ন করে ওখানে ভিসি করা হয়েছে। ওনার সহযোগিতার জন্য তো আবু মোস্তফা কামালের মতো লোক দরকার, এরকম একটা সাহসী মানুষ তো ওনার কাছে দরকার। ডিফেন্স ব্যাকগ্রাউন্ড, আপনি জানেন ডিফেন্সের প্রথম হলো ডিসিপ্লিন। তো এখন যদি ডিসিপ্লিনই ঠিক না থাকে, আমি যদি এইগুলিকে ওই ওখানে একটা গ্রুপ বানিয়ে চাঁদাবাজি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে একসময় পড়েছি, আমাদের সময় চাঁদাবাজি আমি ওইরকম দেখিনি। আমরা হয়তো হলে ওই যে একটু দুই একজনে ফাও খেত, ওই ডাসে গিয়ে একটু ইয়া হতো, এই টুকটাক একটু দোকানে বাকি খেত, সামনে হলের দোকানে লেখে রাখ। ওই ঢাকা কলেজে আমরা এদিকে একটু যেতাম, আমি, অভি, নিরু, অভি আমাদের জুনিয়র ছিল, আমি, নিরু, বাবলু, তারপরে মানিক, তারপরে আমরা ইয়া আরো আছে, বুলু আছে, জসীমউদ্দৌলার হলে ইয়া ছিল, জিএস ছিল, তো আমার ক্লাসমেট এখন নিউ ইয়র্কে আছে। আমরা কিন্তু এরকম যেতাম, আমরা কিন্তু ওই নিউ মার্কেট এলাকায় বলাকা ভবনের দিকে যেতাম, একটু বাকিতে খেতাম, আবার বলে লেখে রাখ, আবার দিয়ে আসতাম, হলের সামনে একটু বাকিতে, মাসের শেষে টাকা থাকে না, অনেক সময় এটা হতো আমাদের। তো আমরা কিন্তু তারপরেও এই ইউনিভার্সিটির ছেলেদেরকে আমরা যা দেখছি বিগত 15 বছরে, ছাত্রলীগের ছেলেরা পাজেরও চালায়, তারা ওই যে আপনার এমন গাড়ি চালায়, যেই গাড়ি আমরা 2বার মিশন করে জাতিসংঘে এত টাকা পেনশন পেয়েও আমি এটা ওইরকম গাড়ি কিনতে পারবো না, ঠিক আছে? তো এখন ওইটাই যদি কালচার মানে বহাল রাখতে হয়, তাহলে তো সৎ লোককে সঠিক জায়গায় বসতে দেওয়া হবে না। এই জন্য এইটাকে আমি জানি না কেন সারেন্ডার করলো। আমাদের ওখানে ডিজিএফআই আছে, ডেড কমান্ডারের কাছে ডিজিএফআই যে ডেড কমান্ডার ফুল কর্নেল থাকে ওখানে, তো ওখানে একসময় কিন্তু একজন মেজর ছিল, এটাকে আপগ্রেড করে লেফটেন্যান্ট কর্নেল, তারপর ফুল কর্নেল করা হয়েছে। তো এখন একজন ফুল কর্নেল যখন ওখানে বসছে, তার তো আরো দায়িত্ব বেড়ে যায়, মানে র্যাঙ্কে। ইমরান ভাইয়ের মনে হয় নেটে আবার সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা স্যার, আপনি আপনি তাহলে আপনার শেষ বক্তব্যটা যদি দিতেন, যে ইমরান ভাই আসুক, ব্যাক করুক, আমি আপনার কাছ থেকে শেষ বক্তব্যটা শুনে নিই। যে আচ্ছা, না চলে আসছে। যাই হোক, আমি আমার একটা যেটা কতগুলি পয়েন্ট আছে এখানে, আমি জাস্ট বলবো আমাদের যে আমি এই মেসেজটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিব, ঠিক আছে, এবং আমি প্রতিরক্ষা উপদেষ্টাকেও দিব, জেনারেল হাফিজকেও দিব, এবং আমি লেফটেন্যান্ট জাহাঙ্গীরকে দিব, লেফটেন্যান্ট হাফিজকেও দিব, আমি সরাসরি দিব। এখন কি করবে না করবে ওনাদের ব্যাপার, কারণ এটা হলো একটা কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখানো, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। তো আমরা হয়তো একটা বিতর্কিত লোক দিতাম, আমরা যদি একটা ওইরকম কাউকে দিতাম, কেন সে জয়েন করতে পারবে না, কেন সে ওখানে তাদের আপত্তিটা কি, পয়েন্টটা কোথায়, কেন? এবং আমি আনলাম তার একটা বিতর্কিত লোক ওখানে নিয়ে আসলাম, পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, কাকে আনছে আমি জানি না। তো ওখানে একটা বিতর্কিত বা 2-1 জন আমি নাম জানি, আমি এর নাম বলবো না, কারণ একজনে হাসিনার স্বৈরাচারের সরকারের মানে যখন আন্দোলন হয়, তখন সে ছাত্রদের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছিল,
একটা হিন্দু মানুষ, উনি বোধহয় ভিসি ছিল বা সামথিং লাইক দ্যাট, আই ডোন্ট রিমেম্বার। এক সময় আমাদের ওখানে ছিল আব্দুল লতিফ মাসুম সাহেবও ছিল, হ্যাঁ, তারপরে ওইটার ভিসি ছিল, আরো মোশাররফ সাহেব ছিল একজন, অনেক আগে ভিসি উনিও ছিল। তা আমি যতটুকু দেখছি তাদের খুব সুনাম, এই আব্দুল লতিফ মাসুমের সুনাম আছে, মোশাররফ সাহেবের সুনাম, মোশাররফ ভাইকে আমি ভালো করে চিনি, ওনার ফ্যামিলি, ওনার বাবা একজন এমএলএ, এমপি, অনেস্ট মানুষ। তো উনি ওই টাইপের লোকই সবসময় আমি দেখেছি। তো এখন এইখানে আমি কি বলে, এটা হলো হীরক রাজার দেশে, মানে একটা বলে না, তো হীরক রাজার বা হীরক রানীর তো এখন আর অবস্থান নাই। তাহলে আমি কেন এই হীরক রানীর মানে কর্মকাণ্ড বা তার কুশীলব নিয়ে আমি মানে ইউনিভার্সিটি চালাবো আর মানে একটা ক্যাওয়াস কনফিউশন করব? আমার কাছে মনে হয় ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার হয়তো জিনিসটা ঝামেলা এড়ানোর জন্য হয় কি, শিক্ষিত মানুষগুলি, জ্ঞানী মানুষগুলি, এরা হয় কি একটু ঝামেলা টামেলা পছন্দ করে না, বয়স হয়েছে, হয়তো উনি স্ট্রংলি, আমার মনে হয় সাপোর্ট পায়নি, বা উনি হয়তো বুঝাতে পারে নাই, বা ওনাকে বুঝাতে পারে নাই, দেয়ার ইজ সাম গ্যাপ। আদারওয়াইজ ওনার মতো মানুষ তো আমার মনে হয় না এই পোস্টিং বাতিল করে এটা করা ঠিক হয়েছে। বরং যারা এটার বিরুদ্ধে আন্দোলন করতেছিল, এই 5 জন প্রফেসর বা টিচার যারাই আছে, এদেরকে ওখান থেকে সর্ট আউট করা উচিত ছিল এবং তাদের ব্যাকগ্রাউন্ড ধরা উচিত, মানে দেখা উচিত ছিল। যেমন আপনি জানেন, আমরা এই যে চিন্ময় কৃষ্ণ দাসের চন্দন কুমার ধর তার নাম, তার এরা কিন্তু কয়েক ভাই, এবং কিন্তু একসময় ছাত্রলীগ করতো, এবং সব বের হয়ে গেছে কিন্তু এখন। তা ওকেই কিন্তু ঠিক করছিল, এজেন্ট করছিল ওখানে। চিন্ময় কুমার দাস, কৃষ্ণ দাস হলো 3 নম্বর নেতা ইসকনের, তারপর ইসকন থেকে বহিষ্কৃত। তারপরে কেন শেখ হাসিনা তার ব্যাপারে বক্তব্য দেয়, ইন্ডিয়া তার ব্যাপারে একেবারে পাগল হয়ে যাচ্ছে, তাকে কেন জামিন দেওয়া হচ্ছে না, তাকে কেন ধরা হলো, অথচ একটা এপিপি কে মেরে ফেলা হলো কোর্টে, কাভার্ড ভ্যানের মধ্যে আন্দোলন, তাকে চিনেই নিবে এই অবস্থা, সেইটার ব্যাপারে কোনো কথা নাই। তো তাকে জামিন তো এটা লয়ের ব্যাপার, কোর্টের ব্যাপার, কোর্ট দিতে পারে, নাও দিতে পারে। আর আমরা তো এখন চিফ জাস্টিস যাকে বসিয়েছেন আমরা, ইশতিয়াক সাহেবের ছেলে, উনি তো খুবই ব্রিলিয়ান্ট এবং উনি তো নিরপেক্ষ আমরা মনে করি, এবং কিছুটা বরং আওয়ামী লীগ ঘরানার, কিন্তু আগের মতো শপথবদ্ধ রাজনীতিবিদ তো নাই এখন, তাই না? সুতরাং বিএনপি থাকলে বুঝতাম যে হ্যাঁ বিএনপি ষড়যন্ত্র করছে, এখন তো নিরপেক্ষ বা ইন্টারিম। সুতরাং এই অবস্থায় আমাদের উচিত হবে কি, যারা ওখানে এখন আছে গোয়েন্দা সংস্থার লোক, বিশেষ করে আমাদের ডিজিএফআই, এনএসআই কে যেহেতু একটা মানে কালার দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে একটা কালিমা লেপন করা হয়েছে, তাদের উচিত এইটাকে কিভাবে অবলোপন করা যায় এবং বিতর্কিত তারা না হয়, এই জন্য তাদেরকে এটা ফেস করতে হবে এইভাবে, যাতে জিনিসটা ক্লিয়ার হয়। এবং 5 জন যে প্রফেসর, এদেরকে যেন এই ব্যাপারে মানে ভালো করে তদন্ত করা হয়, তাদের ব্যাকগ্রাউন্ড দেখা হয়, এনকোয়ারি করা হয়, ইনভেস্টিগেশন করে যা নেওয়ার তাই করা উচিত আমি মনে করি। আরেকটা হলে এমন হতে পারে, আরেকটা ধারণা আমার যেটা মনে হয়, যে একটা ইউনিভার্সিটিতে, বরিশাল বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম কিন্তু ছাত্রলীগ মুক্ত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়, আমি যতটুকু দেখেছি মিডিয়াতে। এখন ওইটা মানে মুক্ত হয়েছে নাকি মুক্ত ঘোষণা দেওয়া হয়েছে, এটাও দেখতে হবে, ঠিক আছে? কারণ ওখানে অনেক সময় হয় কি, লোকজন খুব গ্রুপ থাকে, বললাম না যে 2 গ্রুপ, যে এক গ্রুপকে বের করে দিয়েছে আর এক গ্রুপ আছে। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় বরিশাল বিশ্ববিদ্যালয় ভাইরাস মুক্ত হয়নি, এটাকে ভাইরাস মুক্ত করার জন্য আমাদের যৌথ বাহিনী, আমাদের ডিজিএফআই, এনএসআই, এদের তথ্যের উপর ভিত্তি করে অপারেশন পরিচালনা করা উচিত এবং এটার গভীরে যাওয়া উচিত। এত সহজে এটা ছেড়ে দেওয়া উচিত? আমরা জানি মাহবুবুল্লাহ কলেজ, আপনারা জানেন, মোল্লা কলেজ, যেটা ওই যে যাত্রাবাড়ির পরে, শনির একটার পরে কি মাহবুব মোল্লা কলেজ, ওখানে কিন্তু হামলা হয়েছিল, মানে কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। তারপর সিটি কলেজের সাথে ঢাকা কলেজের গন্ডগোল হয়েছিল, তারপরে সরওয়ার্দী কলেজের সাথে গন্ডগোল হয়েছিল। তাই এইগুলি কি আমাদের স্বৈরাচারের যে শীর্ষ সামন্ত চেলা চামুন্ডার আছে, এরাই কি একটা কেওয়াস তৈরি করার জন্য করতেছে কিনা, হয়তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য এমন হতে পারে, মানে আমাদের যেটা কি বলে, মানে সরকারকে বিপদে ফেলার জন্য, একটা অকওয়ার্ড পজিশনে ফেলানোর জন্য এটা করা হয়েছে কিনা। সুতরাং আমি মনে করি এটাকে গভীরে যাওয়া উচিত এবং ভালো করে দেখা উচিত। আরটা হলো, যদি এভাবে একটা সরকার একটা পোস্টিং দিল আর সেটা বাতিল হয়ে গেল, জয়েন করতে পারলো না,
তা মানে কি? দিস ইজ স্ল্যাব, দিস ইজ স্ল্যাব অন দি মানে ইন্টারিম গভর্নমেন্ট। হাউ ক্যান ইট বি? হাউ ক্যান ইট বি? এটা তো হতেই পারে, এটা মানাই যায় না। এটা আমাদেরকে বলুক। আমি বললাম, আমি তো রিটায়ার্ড আর্মি অফিসার, আমাকে বলুক, আমাকে একটা কোম্পানি বিডিআর দিবে, আমার আর্মি লাগবে না, আমাকে খালি এক কোম্পানি বিডিআর দিবে। কেমনে ওগুলি ঠিক করতে আমরা জানি। এখন হয় কি, আপনাকে কোথাও কোথাও রুথলেস হতে হবে, আপনি কোথাও কোথাও খুব ফার্ম হতে হবে। আপনি ধরি মাছ নাসুই পানি এরকম হলে হবে না, এবং আমাকে মানে প্রবলেমটা অ্যাড্রেস করে এটা রুট কজটা জানতে হবে। হোয়াট ইজ দ্য আলটারনেটিভ মোটিভ? ওনাকে জয়েন করতে না দেওয়ার মোটিভটা কি তাদের? হ্যাঁ, তারপরে তুই আনলি, কাকে আনলি, কাকে পোস্টিং করা হলো এখানে? আমি এই যে আমাদের যেমন আমাদের এই যে আমি আমাদের সময় যারা ইয়া ছিল আর কি, আপনার যে ছাত্র নেতা ছিল যেমন নিরু, এরা কিন্তু খুব ডেডিকেটেড ছাত্র নেতা ছিল বিএনপির। এখন তারা ব্যবসা করে, এরা কিন্তু রাজনীতির সাথে ওইভাবে সম্পৃক্ত না। হ্যাঁ, তো এখন এই যে আমাদের মানে এই সমস্ত যারা মানে পুরানো ছাত্র নেতা আছে, এরা কিন্তু অনেকের ইতিহাস জানে, অনেকের ইতিহাস জানে। আপনি দেখেন ওখানে যারা টিচার আছে, আমার শিওর কলিমুল্লাহ স্যার অনেক ভালো জানে তাদের রেকর্ড, তাকে যদি জিজ্ঞেস করা হয়। তো এখন এইরকম যদি ডেকে এটা তদন্ত কমিশন করে বা কমিটি যাই হোক এটা করে এটা জানা যায় কেন কেন কি হয়েছে, এইটা আমাদেরকে দেখতে হবে। এটা যদি আমরা না দেখি তাহলে তো আমাদের কাজ আগাবে না। তাহলে তো আমরা প্রশাসনের যে আপনি যেটা বললেন যে কার কথায় চলে, এটা তো আসলে ওই যে এই প্রশ্ন থেকেই যাবে যে আসলে কি এখনই তাহলে ওই সেই লেসপেন্সার শেখ হাসিনার যারা স্বৈরাচারের দোসর, তারাই কি সব জায়গায়? আপনি জানেন সিভিলে 700 জন না 600 জন আবার প্রমোশন পেয়েছে নাকি শুনলাম। হ্যাঁ, এই যে রিটায়ার্ড লোকজন কারা কি, তো খালি দেখি তো সবাই তার পদোন্নতি মানে পদ পদবি এগুলি নিয়ে ব্যস্ত। তো এই জন্য যদি এগুলি নিয়ে আমরা এত কাড়াকড়ি আর এই বাড়াবাড়ি করি পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে, আর আমাদের যদি ইনস্টিটিউশন গুলি ধ্বংস হয়ে যায়, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় ঠিক না থাকে, সেখানে যদি আমরা ভালো অ্যাডমিনিস্ট্রেশন না দিতে পারি, ভালো টিচাররা যদি না টিকতে পারে, তাহলে ওই ভিসি কি করে চালাবে? ওই ভিসি যে গেছে আমাদের যে মেয়ে, ওই যে কি শারমিন, যেটা ওই স্যারের যে মেয়ে, আবুল কালাম আজাদ স্যারের মেয়ে, তা ও তো একটা মেয়ে তো আফটার অল, আমাকে এটাও চিন্তা করতে হবে। তার সাথে তো একটা স্ট্রং রেজিস্টার দরকার ছিল, একজন প্রক্টর স্ট্রং দরকার ছিল। তাকেও তো তাহলে ওই যে টাইম পাস করবে ওখানে গিয়ে, সে তো বা সে হয়তো পারবে না যা করতে চাবে, তাকে অনেকটা কম্প্রোমাইজ করতে হবে। তো হয়তো একসময় সে বলবে না আমাকে পোস্টিং করে দাও, আমার এখানে আই ডোন্ট লাইক টু স্টে হিয়ার। এখন আপনি যদি এইগুলির ব্যাপারে ছাড় দেন তাহলে হবে না। তবে আমি আমার মতে উচিত ছিল আমাদের যে আবেনা মাস্তা কামাল স্যার, উনি আমার সিনিয়র SSC 8 এর স্যারের উচিত ছিল ওখানে জিওসির সাথে দেখা করা। মানে যে লেবুখালী ক্যান্টনমেন্টে যে জিওসি আছে, আমি জানি না দেখা করছিল কিনা, ওনার সাথে কল অন করে দেখা করে হি শুড হ্যাভ অ্যাপ্রাইজড হিম। তারপরে আপনার ওই যে অনেক সময় হয় কি জিওসির কথায় লোকাল যে এরিয়া কমান্ডার বা জিওসি থাকে জেনারেল সাহেব, তার ইনফ্লুয়েন্সটা মারাত্মক এবং তার শক্তিটাই সবচেয়ে বড় শক্তি সরকারের। তো ওখানে যদি আমি জানি না সে লিয়াজ করেছে কিনা, তো ওইটা হলে অনেকটা আমার মনে হয় আরো ভালো হতো যদি না করে থাকে। আর আমি কোনোভাবেই এইটাকে মানতে পারতেছি না যে একজন টেস্টেড অনেস্ট অফিসার, একজন টেস্টেড রেজিস্টার্ড বা ট্রেজারার কোয়ালিফাইড ম্যান, এবং যার ভিতরে এগেনস্টে কোনো নেগেটিভ কিছু নাই, যেটা আছে সেটা দেশের স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে তার স্ট্রং স্ট্যান্ড। তো এইটা তো কোনো দোষ না, এটা তো আমরা এরকম লোক তো আমরা পাই না, আমাদের তো এরকম লোক দরকার অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হলে। তো সুতরাং আমি যদি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর দেই ইউনিভার্সিটিতে, একজন স্ট্রং প্রক্টর থাকে, রেজিস্টার থাকে, আমার তো সিভি পুলিশেরও দরকার নেই, মামলা মোকদ্দমারও দরকার। করাপ্টেড পিপল, সোজা কথা। আমি কখনো আমার মাথা বো করতে পারি না, আই ক্যানট বো মাই হেড টু করাপ্টেড পিপল। আমি শেখ হাসিনার চেয়ে তো আর বড় শক্তিশালী স্বৈরাচার কেউ ছিল না, সে হলো স্বৈরাচারের মা জননী, এবং এরা হলো তার সন্তান নাতিপুতি। এরকম ডালপালা, একটা গাছ যদি মহিরও হয় একটা বৃক্ষ, সেই বৃক্ষের এই বিষ বৃক্ষের এরা হলো ফল ফুল বা ডালপালা পাতা এরকম।
তো এইগুলিকে তো আমি কেন কনসিডার করতেছি আমি জানি না। আমার কাছে মনে হয় শস্যের মধ্যে ভূত রয়ে গেছে এবং এইটাকে একটা সঠিক সুন্দর একটা কমিটি করে, ভালো একটা কমিটি করে নিরপেক্ষ তদন্ত করা উচিত এবং এখানে ওনাকে আবার প্রোভাইড করা উচিত, না হলে ওদেরকে সরিয়ে দেওয়া উচিত। এখানে সারেন্ডার করা যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না, হারা যাবে না। এটা কিন্তু আই এম মানে গেটিং মাইসেলফ ডিফিটেড বিফোর এ ক্রিমিনাল গ্রুপ অর এ করাপ্টেড গ্রুপ অর এ ভেস্টেড গ্রুপ, ভেস্টেড কর্নার। তা আমি এখন আর কি বলবো, আমার কাছে এটা মনে হয় যে এটা এত সহজে ছেড়ে দেওয়া উচিত হয় নাই, ক্যান্সেল করা উচিত হয় না ওনার পোস্টিং অর্ডার, এই ডেপুটেশনটা। এটা আমি মানতে পারতেছি না এবং এটা নিয়ে আমাকেও যদি বলে আমরা দরকার হলে প্রেস ক্লাবে যাব, আমরা যাতে এটা নিয়ে যদি আমাদের মুভমেন্ট করতে হয় আমরা করব। আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে দরকার হয় যোগাযোগ করব এবং এটাকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। উই মাস্ট টেক দি ফ্লোর এবং উই শুড ডু প্রসেশন। আমাদের যা যা করার দরকার আমাদের করতে হবে, যতক্ষণে না মানে এটা বাতিল হবে এবং ওই অথবা ওরা যতদিনই না ওইখান থেকে পোস্টিং হয়ে যাবে, বদলি হয়ে যাবে, ওদের বিরুদ্ধে পিউনিটিভ অ্যাকশন না নেওয়া হবে। আমার সোজা কথা, এটা আমাদের দেশের সাথে, জাতির সাথে, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, শিক্ষার স্বার্থে এগুলি আমাদেরকে সাজাতে হবে সুন্দর করে। ভালো মানুষ, ব্রিলিয়ান্ট যারা প্রফেসর, প্রফেশনাল, তাদেরকে আমাদের জায়গা মতো দিতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। পড়াবে তো তারাই, কিন্তু আমরা পরিবেশটা তৈরি করে দিব। এই পরিবেশটা যদি আমরা তৈরি করে দিতে না পারি, কিসে লেখাপড়া হবে সেখানে? ছাত্রদের কাছে জিম্মি হয়ে যাবে, এই খারাপ 5 জন টিচারের কাছে সব জিম্মি হয়ে যাবে। এখন ওখানে ওগুলি লোকাল বরিশালের কতগুলো প্রফেসর কিনা ওইটাও দেখতে হবে। লোকাল হলে ওদেরকে ওখান থেকে সরাই দিতে হবে, কারণ এই লোকাল লোক বড় ডেঞ্জারাস। আমি জানি না, লোকালিজম একটা কিন্তু মারাত্মক আপনি দেখছেন নেপোটিজম। আমি তো নেপোটিজম এখন ওই যে একটা ইংরেজি, আমি আরেকটা বলি যে ওটা গোপালিজম। নেপোটিজমের আরেকটা এখন বিকল্প ইংরেজি আমার মনে হচ্ছে গোপালিজম। তো এখন এই গোপালিজম আর নেপোটিজম এক হয়ে গেছে। সুতরাং আমার বরিশালিজম আছে কিনা ওটাও দেখা উচিত। আর আওয়ামীজম তো থাকতেই পারে, কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের এই যে এগুলি একটু ভালোভাবে দেখে শুনে আমাদের উচিত এগুলি স্ট্রংলি হ্যান্ডেল করা এবং ওনাকে পুনর্বাসন করা এবং যারা ওখানে এটা ষড়যন্ত্রে জড়িত বা যাদের ফেস দেখা গেছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এবং অ্যাকশন আমি তখনই নিতে বলবো তদন্ত সাপেক্ষে। যদি তদন্তে কেন তারা এটা প্রতিবাদ করলো, তাদের স্বার্থ কি, উদ্দেশ্য কি, এটা মাস্ট বি ক্লিয়ার, ইট মাস্ট বি ক্লিয়ার, ইট শুড বি নোন টু অল। ধন্যবাদ আপনাকে। হচ্ছে অনতিবিলম্বে আপনার কর্নেল অবসরপ্রাপ্ত আবু হেনা মোস্তফা কামাল এএফডব্লিউসি পিএসসি কে তার এই যে অব্যাহতি প্রজ্ঞাপন সেটি বাতিল করা এবং তাকে পুনঃনিয়োগ প্রদান করা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে এক। দ্বিতীয়ত, শিক্ষকবৃন্দ যাই বলুন না কেন, আপনার উন্নয়ন প্রকল্প তো বেসিক্যালি দর দালান কনস্ট্রাকশনের বিষয়। এটা কোনো শিক্ষকের কাজ না। একজন শিক্ষক হিসেবে যাকে নিয়ে আসা হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থলাভিষিক্ত করে, তিনি আপনার কোন অবস্থায় আমি বলবো এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য যে ইঞ্জিনিয়ারিং স্কিল দরকার, যে ইন্টিগ্রিটি দরকার, যেই আপনার ফোকাস অ্যাটেনশন দরকার একজন শিক্ষাবিদ হিসেবে, তার এই কর্মে যুক্ত হওয়া উচিত নয়। আসলে আমি তো মনে করি যে আপনার এই ট্রেজারার যে পদটি, এই পদটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ব্যতীত হয় আপনার সামরিক বাহিনী থেকে, সশস্ত্র বাহিনী আমি বলবো, সেনা নৌ বিমান, অথবা সিভিল সার্ভিস থেকে আমার মনে হয় পদায়নের ব্যবস্থা করাটা ভালো। কারণ তাহলে উন্নয়ন প্রকল্পগুলো চাঁদাবাজি মুক্ত থাকবে এবং সেই সঙ্গে আপনার সুচারুভাবে ভ্যালু ফর মানি, অর্থাৎ জনগণের করদাতাদের টাকা, সেটা যথার্থভাবে কাজে লাগানো যাবে। আর তা না হলে এই যে বরাবর আমরা যে স্পিড মানির কথা শুনি, তারপরে আপনার কিকব্যাকের কথা শুনি, তারপরে আপনার ছাত্র সংগঠন কিংবা শিক্ষক সংগঠন লালন পালনের কথা শুনি, এই অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারবো না। সুতরাং আমার আবারও আহ্বান যে অনতিবিলম্বে
আপনার কর্নেল আবহেনা মুস্তফা কামাল FWC PhD অবসরপ্রাপ্ত, তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনঃনিয়োগ প্রদান করা হোক এবং নতুন যাকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে তার পূর্বতন কর্মস্থলে তাকে ফিরিয়ে নেওয়া হোক। আর সেই সঙ্গে এই দৃষ্টান্তটি যাতে সবার জন্য একটা মেসেজ হিসেবে কাজ করে যে এই এখতিয়ার বহির্ভূত ভাবে নিজের কাজ বাদ দিয়ে এইসব বিষয়ে নাক গলানো আর যাই হোক কোনো শিক্ষকের কাজ নয়। ধন্যবাদ। সেটা হলো আমরা যখন একজন মানে পৃথিবীর বিখ্যাত এবং অতি সম্মানিত মানুষকে আমাদের দেশের প্রধান বানিয়েছে, তো সারা পৃথিবী তাকে সম্মান করে, তার কথার আমরাও দাম দিই, আমরাই কিন্তু ওনার দিকে তাকিয়েছি। এবং এই ডক্টর ইউনূসের কারণেই কিন্তু আমরা যত কিছুই ভুল ত্রুটি হচ্ছে আপনি হয়তো দেখবেন, আমরা কিন্তু ওনার কারণে এই ভুল ত্রুটিগুলি আমরা মেনে নিচ্ছি, ছোটখাটো যেগুলি। উই হ্যাভ অল দ্য রেসপেক্ট। তো এটা ডক্টর ইউনূসকে অবমূল্যায়ন করা, এটা ওনার উপদেশটাকে মানে মানে যেটা আদেশ, যেটা ডেপুটেশনের একটা অর্ডার দিয়েছিল কর্নেল সাহেবকে, সেটা কিন্তু তারপর আমাদের সেনাপ্রধান আছে। এখন এই সরকারকে শক্তিটা যোগাচ্ছে মেইনলি আমাদের সেনাবাহিনী, মানে যৌথ বাহিনী, আপনি বলতে পারেন 3 বাহিনী। এখন আমরাই যদি নিরাপদ না থাকি, আমরাই যদি আমাদের অবস্থানে বসে থাকতে না পারি, আমাদেরকে বলে চেয়ার থেকে উঠে যাও, তাহলে এটা তো মানা যায় না। আপনি জানেন চকরিয়াতে আমাদের একজন লেফটেন্যান্টকে মেরে ফেলছিল এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও তাকে কুলি দেওয়া হয় নাই, তাকে ওইভাবে আদেশ দেওয়া হয় নাই। কত বড় ম্যাসাকার হয়ে গেছে, একটা জীবন চলে গেছে। এখন এইরকম আরেকজনকে দিবে, পছন্দ হবে না, তাকে আমরা তুলে নিয়ে আসবো, আর ওরা ওখানে বসে মানে যারা সংশ্লিষ্ট আছে আঙ্গুল চুষবে, তাহলে ওদেরকে অস্ত্র দিয়ে, বন্দুক দিয়ে, গুলি দিয়ে লাভ কি? তাহলে গোয়েন্দা সংস্থা ওখানে কাজটা কি? গোয়েন্দা সংস্থা যদি এইটাকে কারণটাই না জানাতে পারে আর বের করতে না পারে এবং এগুলি নিয়ন্ত্রণ করতে না পারে যৌথ বাহিনীর মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করে, কারণ গোয়েন্দা সংস্থার কাজ হলো দুর্বল পয়েন্ট বের করা। ওই 5টা প্রফেসর বা লেকচারার যেই হোক, টিচার, তাদের নিশ্চয়ই দুর্বল পয়েন্ট আছে, নিশ্চয়ই দুর্বল পয়েন্ট আছে। কেন তারা না ওই ওনার বিরুদ্ধে যাবে? আবহেনা মোস্তফা কামাল তো সেনাবাহিনীতে চাকরি করেছে এবং সে তো তাদের কোনো জমি জমা নিয়ে বিরোধ নাই, নিশ্চয়ই তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য নাই, তাহলে ওনাকে কেন ওখানে তারা জয়েন করতে দিবে না? তাহলে ওই যেটা বললো 1000 কোটি টাকার প্রজেক্ট আছে, কাজ যেখানে লাভবান হওয়ার আছে, ছাত্রদেরকে সামনে রেখে কমিশন খাবো, ছাত্রদের মাধ্যমে, কন্ট্রাক্টরের মাধ্যমে যে টাকাগুলি আসবে সেটা ভাগ বাটোয়ারা করে খাবো, গাড়ি পাবো, প্লট পাবো, বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো। এই ধরনের অনেক ঘটনা আমরা এখানেও আছে, আমরা কিছু কিছু হয়তো জানি। আমি মনে করি আমাদের অত্যন্ত কঠোর হস্তে দমন করতে হবে। যখন শোনেন বুলেট যখন ফায়ার হয়ে যায়, ওইটা ফেরত আনা যায় না। আমি যখন আদেশ দিয়েছি, ডেপুটেশন পাঠিয়েছি, সেইটাকে আমি কেন উইথড্র করব? এটা তো মানে মানা যাবে না। এবং কার কাছে আমি সারেন্ডার করলাম, কেন, কি? না হয় আমি ওটা ঝুলে থাকবে, লাগলে 2 মাস লাগবে, 3 মাস লাগবে, উই মাস্ট গেট দি মানে আমি পোস্টিং অর্ডারটা বাতিল করব কেন? এইটা তো আমি মনে করি ঠিক হয় নাই। এটা তদন্ত করা উচিত এবং ইমিডিয়েটলি কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এবং ভিসি যদি তাকে অপছন্দ না করে থাকে, যেহেতু ভিসি হলো ভিসির হ্যান্ডস, এগুলি এই ট্রেজারের মাধ্যমে বা প্রভিসির মাধ্যমে, আপনি জানেন ওই যে ইউনিভার্সিটিতে ওই রিক্রুটমেন্ট হয়, মানে ভর্তি হয় স্টাফ হিসাবে, বিভিন্ন চাকরি বাকরিও হয় কিন্তু। এবং আমি জানি, কিছুটা জানি, আমি যেহেতু ইউনিভার্সিটিতে তো আমার ক্লাসমেটরা, বন্ধু বান্ধবরা আছে, স্যারদের বয়সী আছে, তো এখানে আমার কিছু লোক, আমি সেনাবাহিনীর কিন্তু কিছু সদস্য ঢাকা ইউনিভার্সিটিতে দিয়েছি। আমি একজন ব্রিগেডিয়ারকে ওখানে দিয়েছিলাম চিফ ইঞ্জিনিয়ার হিসাবে। হ্যাঁ, উনি আসলে ওই আগে যখন ভিসি ছিল আখতারুজ্জামান সাহেব, উনি ওনার সময়, পরে ব্রিগেডিয়ার সাহেব আমাকে বললো, ইমরান আসলে এখানে যে পরিবেশ, এটা একটা লেফটেন্যান্ট কর্নেলের জায়গা, এখানে আমি ব্রিগেডিয়ার হিসেবে বসতে পারি না। তো ও 2-3 দিন ওখানে বসার পরে চলে আসছে। কারণটা হলো আসলে ওখানে একটা সাবডিপ বলে এসডিও টাইপ, ওটাকে বলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওইখানে ঢাকা ইউনিভার্সিটিতে আপনার ওই যে কনস্ট্রাকশনের পুরো ইটার হেড ছিল। তো ওইখান থেকে প্রমোশন পেয়ে পেয়ে সে বোধহয় ওই যে হয়েছে আর কি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা হয়েছে। তো সুতরাং ওইখানে আবার চিফ ইঞ্জিনিয়ার সে পদ ধরে রাখতো।
আচ্ছা, ইমরান ভাইয়ের মনে হয় আবারও ডিস্টার্ব দেখা দিচ্ছে। তো আমরা আসলে আসলে আমরা অনুষ্ঠান শেষ করব, এর আগে আমরা একটা জিনিস জানাতে চাচ্ছি আমাদের যারা দর্শক আমি আছে। একটু সংশোধন করে দিই, সেটা হচ্ছে ইমরান স্যার হয়তো মনে করেছেন উনি যোগদান করেন, উনি কিন্তু যোগদান করেছেন ওনার যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন এবং চ্যান্সেলর বা মহামান্য রাষ্ট্রপতির সচিবের কাছে। সেই জন্য ওরা যেটা করেছে ওনাকে কাজ করতে দেয়নি। উনি ঠিকই গেছেন বরিশালে, কিন্তু ক্যাম্পাসে ওনার রুম দখল করে ফেলেছে। এই কাজটি করেছেন আপনার প্রো ভাইস চ্যান্সেলর আর এই 5 জন শিক্ষক, তারা মিলে এই আন্দোলনটা গড়ে তুলেছে। ইমরান ভাই, আপনি যদি শেষ করেন। হ্যাঁ, এটা এরকম হয়েছে, ও যে ক্যান্সার হয়েছে যে মাথা কেটে ফেলো আর কি। হ্যাঁ, তো বুঝছেন, ক্যান্সার হয়েছে মাথা কেটে ফেলো, তাহলে আর কোনো মেডিসিনও লাগবে না, চিকিৎসাও লাগবে না, ঝামেলা শেষ। তো এইটা তো সলিউশন হয় না। এটা একটা মানে আমার কাছে মনে হয় যে রং ডিসিশন, অথবা ইট ইজ এ ব্যাড ডিসিশন, এবং এটা একটা ডিসিশন হলো না। অ্যাডমিনিস্ট্রেশনে এই ধরনের ডিসিশনের কোনো দাম নাই, এগুলো হলো কম্প্রোমাইজ করা। দেন ইউ ক্যানট রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন, আলটিমেটলি ইউ আর এ ফেইলার। তো তুমি তাদের কথায় চলতে হবে, কারাপ্টেড লোকের কথায় চলতে হবে তোমাকে বা আমাকে, যাই হোক যেই হোক। তো ইট ইজ মানে আই থিঙ্ক ইট শুড বি ইনভেস্টিগেটেড থরলি, এবং দে শুড বি টেকেন ইনটু টাস্ক, এবং দি কর্নেল আবুনা মোস্তফা কামাল শুড বি রিপ্লেসড আর অ্যাগেইন সেন্ড দেয়ার। যে কোনো ভাবেই হোক কম্প্রোমাইজ সারেন্ডার করা যাবে না। ধন্যবাদ আপনাকে।